অ্যাটমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই নামটা কিন্তু বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে, কিন্তু ওদের এই সাফল্যের পেছনের আসল কারণটা কি? চলুন আজ আমরা তাদের নিজেদের দেওয়া তথ্য থেকেই এই গ্লোবাল কোম্পানির বিজনেস মডেল আর স্ট্র্যাটেজির একেবারে ভেতরে গিয়ে দেখি ওরা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, শুরু করা যাক এমন একটা সংখ্যা দিয়ে যেটা শুনলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ২০১৯ সালে অ্যাটমের গ্লোবাল সেলস কত ছিল জানেন? প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়? শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে আমরা কত বড় একটা কোম্পানি নিয়ে কথা বলছি। আর এই বিশাল অঙ্কের সেলস আসছে কোথা থেকে? আসছে তাদের সদস্যদের কাছ থেকে। ২০১৯ সালের শেষের দিকে বিশ্বজুড়ে অ্যাটমির নেটওয়ার্কে ছিল ৬০ লক্ষেরও বেশি মানুষ। এই দুটো সংখ্যা মানে সেলস আর মেম্বারশিপ একসাথে দেখলে কোম্পানির গ্লোবাল পাওয়ারটা বেশ ভালোভাবেই বোঝা যায়। তো অ্যাটমি এত বড় একটা গ্লোবাল শক্তিতে পরিণত হলো কিভাবে? আসলে ওদের পরিচয়টাই হলো একজন গ্লোবাল ডাইরেক্ট সেলার হিসেবে, আর তাদের এই ছড়িয়ে পড়ার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওদের গ্রোথটা ছিল বলতে পারেন একদম বিস্ফোরক। এই চারটার দিকে একবার তাকান। ২০১০ সালে ওদের সদস্য ছিল মাত্র ২,১০,০০০-এর মতো, আর সেখান থেকে এক দশকও পেরোয়নি ২০১৯ সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ৬০ লক্ষে, মানে রকেটের গতিতে বেড়েছে। এত কম সময়ে এই রকম গ্রোথ সত্যি অসাধারণ। আর এই বৃদ্ধিটা শুধু সদস্য সংখ্যা দিয়ে আটকে ছিল না। এই ম্যাপটা দেখুন, এখানে তাদের ভৌগোলিক বিস্তারটা একদম পরিষ্কার। ২০১০-এ আমেরিকাতে ঢোকার মাধ্যমে শুরু, আর ২০২০ সালের মধ্যে তারা ১৪টা দেশে নিজেদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে। আর এখানে কিন্তু শেষ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ আমেরিকার মতো নতুন বাজারেও ঢোকার প্ল্যান আছে ওদের। তাহলে প্রশ্ন হল, এই যে এত সাফল্য, এর পেছনে মূল চালিকা শক্তিটা কি? কোম্পানির মতে সবকিছুই দাঁড়িয়ে আছে তাদের কোর বিজনেস স্ট্র্যাটেজির ওপর, যেটাকে ওরা বলে ম্যাস্টিজ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। ম্যাস্টিজ শব্দটা হয়তো অনেকের কাছে নতুন লাগছে, তাই না? এটা আসলে দুটো শব্দের একটা দারুণ কম্বিনেশন। ম্যাস মানে যা সবার জন্য, আর প্রেস্টিজ মানে সম্মান বা কোয়ালিটি। আইডিয়াটা খুবই সহজ কিন্তু শক্তিশালী। এমন প্রোডাক্ট বানানো যা কোয়ালিটিতে একদম লাক্সারি ফিল দেবে, কিন্তু দামে থাকবে সবার নাগালের মধ্যে। এই ফিলোসফিটা তাদের মোটো বা মূলমন্ত্রে খুব সুন্দরভাবে বলা আছে, অ্যাবসলিউট কোয়ালিটি, অ্যাবসলিউট প্রাইস। সোজা বাংলায় চূড়ান্ত গুণমান, চূড়ান্ত মূল্য। এটাই হলো ওদের ম্যাস্ট্রিজ স্ট্র্যাটেজির আসল কথা, সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস সবচেয়ে কম দামে দেওয়া। আচ্ছা, এই ম্যাস্টিজ স্ট্র্যাটেজিটা বাস্তবে কেমন কাজ করে সেটা বোঝার জন্য চলুন একটা উদাহরণ দেখি। ওদের অ্যাটমি টুথব্রাশ, এটা তাদের সবচেয়ে জনপ্রিয় আর বেস্ট সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে একটা। একবার ভাবুন তো ব্যাপারটা, কোম্পানির দাবি তাদের এই টুথব্রাশ প্রতি সেকেন্ডে একটা করে বিক্রি হয়, তার মানে বছরে প্রায় ৩ কোটি ইউনিট। শুধু এই একটা তথ্যই কিন্তু ওদের স্ট্র্যাটেজির সাফল্য বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু চূড়ান্ত গুণমানের দাবিটা কতটা সত্যি? দেখুন, কোয়ালিটি মাপার একটা ভালো উপায় হল প্রোডাক্ট রিটার্ন রেট দেখা, মানে কতগুলো প্রোডাক্ট ফেরত আসছে। কোরিয়াতে অ্যাটমের প্রোডাক্ট রিটার্ন রেট মাত্র 0.19%। কোম্পানি বলে যে এই অবিশ্বাস্য কম সংখ্যাটাই প্রমাণ করে যে কোয়ালিটির ব্যাপারে তাদের কমিটমেন্টটা শুধু মুখের কথা নয়। আমরা তো ওদের স্ট্র্যাটেজি দেখলাম, কিন্তু এই প্রোডাক্টগুলো কোরিয়া থেকে সারা বিশ্বের কাস্টমারদের কাছে পৌঁছায় কিভাবে? চলুন এবার ওদের অপারেশনাল আর লজিস্টিক্স মডেলটা একটু দেখে নিই। ওদের পুরো সাপ্লাই চেইনটা মূলত ৩টা পিলারের ওপর দাঁড়িয়ে। প্রথমত, কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট বা ক্যারি রিসার্চ আর ডেভেলপমেন্টের কাজটা করে। দ্বিতীয়ত, কোলমার সেই রিসার্চ অনুযায়ী প্রোডাক্ট বানায়। আর সবশেষে অ্যাটমি তাদের ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক দিয়ে সেই প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দেয়। আর এই পুরো সাপ্লাই চেইনকে সাপোর্ট দেওয়ার জন্য ওদের একটা শক্তিশালী পার্টনার নেটওয়ার্ক আছে। এর ফলে ওরা বিভিন্ন স্পেশালাইজড কোম্পানির কাছ থেকে নানা ধরনের হাই কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই করতে পারে। ওদের গ্লোবাল অপারেশনের একটা খুব ইন্টারেস্টিং পার্ট হলো জিএসজিএস স্ট্র্যাটেজি। পুরো কথাটা হলো গ্লোবাল সোর্সিং, গ্লোবাল সেলস। আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু দারুণ কাজের। ওরা কি করে? সারা দুনিয়া থেকে সেরা সেরা কোয়ালিটির জিনিসপত্র জোগাড় করে, আর তারপর সেগুলোকে নিজেদের গ্লোবাল নেটওয়ার্ক দিয়ে বিক্রি করে দেয়।
একটা সফল কোম্পানি তো শুধু স্ট্র্যাটেজি বা লজিস্টিক্স দিয়ে চলে না, তাই না? কোম্পানির কালচার আর প্রিন্সিপালও খুব বড় ভূমিকা পালন করে। তাহলে অ্যাটমি তাদের নিজেদের ফিলসফিকে কিভাবে দেখে? ওদের কালচারের একদম কেন্দ্রে আছে একটা 4 অংশের মূলমন্ত্র: আত্মাকে সম্মান করা, স্বপ্ন তৈরি করা, বিশ্বাসে অটল থাকা আর সবশেষে নম্রভাবে সেবা করা। এই প্রিন্সিপালগুলোই নাকি তাদের ব্যবসার সব দিককে গাইড করে। অ্যাটমি কিন্তু নিজেদের শুধু আরেকটা ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে দেখতে চায় না। তাদের লক্ষ্য হল এথিক্যাল নেটওয়ার্ক মার্কেটিং বা নৈতিক নেটওয়ার্ক মার্কেটিংয়ের সংস্কৃতিকে লিড করা। এটা কিন্তু একটা বেশ বড় দাবি, কারণ এই ইন্ডাস্ট্রি নিয়ে প্রায় নানা সমালোচনা শোনা যায়। তাদের ফিলসফির আরও দুটো দিক হল অ্যাকম্পানিড গ্রোথ বা পারস্পরিক বৃদ্ধি, মানে পার্টনারদের সাথে একটা উইন উইন সম্পর্ক তৈরি করা, আর অন্যটা হল শেয়ারিং বা ভাগ করে নেওয়া, যার মাধ্যমে ওরা নানা রকম সামাজিক কাজ করে থাকে। চলুন সবশেষে এই সবকিছুকে একসাথে মিলিয়ে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি। ওদের ভারতে আসা অ্যাটমির মতো একটা গ্লোবাল জায়েন্ট ভারতের মতো এত বড় আর জটিল একটা বাজারে ঢোকার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিল। ভারতে নিজেদের অপারেশন মসৃণভাবে চালানোর জন্য অ্যাটমি ইন্ডিয়া লজিস্টিক্স আর ডিস্ট্রিবিউশনের জন্য স্থানীয় কোম্পানি সিজে ডার্কালের সাথে একটা বড় পার্টনারশিপ করেছে। আর আইনগতভাবে কাজ শুরু করার জন্য ওরা ভারত সরকারের কাছ থেকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনও নিয়েছে, যা দিয়ে দেশটিতে তাদের অফিসিয়াল যাত্রা শুরু হয়। শুধু তাই নয়, ভারতে ব্যবসা করার জন্য যে FSSAI আর অন্যান্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট দরকার, সেগুলোও ওরা জোগাড় করেছে। এতে বোঝা যায় যে ওরা সব নিয়মকানুন মেনেই কাজ করতে চায়। তো এই সব কিছুর পর আমরা একদম শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটাতে চলে আসি। একদিকে ওদের মডেল হলো চূড়ান্ত গুণমান, চূড়ান্ত মূল্য, সাথে আছে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্ক। কিন্তু ভারতের মতো এত বড় আর কম্পিটিটিভ একটা মার্কেটে অ্যাটমির মতো একটা ডাইরেক্ট সেলিং জায়ান্ট কিভাবে নিজেদের মানিয়ে নেবে, কিভাবে টিকে থাকবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় দেখার বিষয়।